আমার আপন চাচার মেয়ে, যে চাচার মৃত্যুর আগে আমাদের ওকে দেখে রাখার দায়িত্ব দিয়ে গেছেন। চাচার অবর্তমানে আমি ওকে আদর করব, যত্ন নেব, ভালোবাসবো। তাতে তোমার কি সমস্যা? যদি চোখের কোণে আসা পানিগুলো মুছে পড়ল। আমি তোমার মনে কখনোই ছিলাম না। আমি জানতাম আমি তোমাকে কখনোই পাবো না, কিন্তু আমি মেয়ে, তাই অনেক কিছুই বুঝি। তুমি অরুণিকাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করো। শুধু চিন্তা করা আর অধিকার দেখানো আলাদা ব্যাপার। বাকিদের মধ্যে আমি ওটা দেখিনি যেটা তোমার মধ্যে দেখেছি। আহনাফ অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, তুমি কি ভাবো না ভাবো, আমার তাতে কোনো যায় আসে না। সুরাইয়া আর সালেহ আলীর মহল্লার লোকেদের শান্ত করিয়ে অরুণিকাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিলেন। আরাফ অরুণিকার হাত ধরে সুরাইয়াকে বলল, বাঁধন, এত কিছু করার পর আমরা অরুকে আপনাদের সাথে থাকতে দেব না। সুরাইয়া কথাটি শুনে আরাফের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ছেলের কুকর্মের জন্য এখন কাউকে কেউই তার বিশ্বাস করতে চাইছে না। তুর্য মহল্লার লোকেদের উদ্দেশ্য করে বলল, আমরা অরুর অভিভাবক, আমরা থাকতে ও ওই বাড়িতে কেন থাকবে? তুর্যের প্রশ্নের উত্তরে মহল্লার একজন মহিলা বলে উঠলেন, বাবা মার অবর্তমানে চাচা চাচি অভিভাবক হয়, প্রাপ্তবয়স্ক যুবক ছেলে নয়। আজ তোমরা থাকবে, কাল অন্য ছেলেরাও তার বান্ধবীদের নিয়ে থাকতে চাইবে। ইভান রাগে কণ্ঠে আরাফকে বলল, এদের কি মাথায় সমস্যা আছে? আমাদের সম্পর্কটাকে কিসের সাথে তুলনা করছে? আহনাফ আরাফের কাছে এসে বলল, ওরুকে হোস্টেলে দিয়ে দে, নয়তো ওরুকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেবে। হোস্টেলে থাকলে অন্তত ওরুকে হারিয়ে ফেলার ভয় থাকবে না। আমরা এক সপ্তাহে একদিন দেখতে যাব, কিন্তু এখন যদি কোনো পরিবারের শোকে নিয়ে যায়, তখন অন্য কোথাও চলে যাবে। এরপর ওর নতুন পরিবার যদি আমাদেরকে ওর সাথে দেখা করতে না দেয়, আমি ওকে যেতে দেব না। আরাফ, কিছু তো কর। আরাফ আহনাফকে ধাক্কা দিয়ে রাগী কণ্ঠে বলল, সব তোর জন্য হয়েছে। তোর যখন জ্যোতিকে ভালোই লাগতো না, তাহলে ওর সাথে সম্পর্কে কেন গিয়েছিস? আহনাফ জ্যোতির দিকে এক নজর তাকালো। জ্যোতি একপাশে দাঁড়িয়ে তামাশা দেখছে আর আহনাফের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। আহনাফ মলিন মুখে বলল, আমি তো যেতে চাইনি, তোর ইমন ওরা আমাকে বাধ্য করেছিল। নিজের ইচ্ছা না থাকলে কেউ বাধ্য করতে পারে না। আর আমি জানি তুই কেন জ্যোতির সাথে সম্পর্কে গিয়েছিস। আহনাফ আরাফের হাত ধরে তার দিকে চোখ বড় বড় করে তাকালো। তুর্য ভ্রুকুচকে একবার আহনাফের দিকে তাকালো আর একবার আরাফের দিকে। আরাফ আহনাফের হাত সরিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, তুই যা চেয়েছিস তাই হয়েছে। এখন আর ওর ব্যাপারে তোর নাক গলানোর প্রয়োজন নেই। আহনাফ আরাফের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল। আরাফ ঠিকই বলেছে, জোর করে কোনো সম্পর্ক শুরু হয় না। জ্যোতির সাথে সম্পর্কে যাওয়াটা শুধুই ইমন আর তুর্যের জোড়াজড়িতে হয়নি, এখানে তারও ইচ্ছা ছিল। কিন্তু এই ইচ্ছাটা তো ভালোবাসা থেকে আসেনি। এই ইচ্ছার কারণটাই তো জটিলতায় ঘেরা, যেই জটিলতা তাকে কোনোভাবে ভালো থাকতে দিচ্ছে না। 6 জনের কেউই রাতে ঘুমাতে পারেনি। আহনাফের কথাই বাঁধন আজ তাদের সাথেই ছিল, আর অরুণিকা সুরাইয়াদের বাড়িতে। মধ্যরাতে আহনাফ বিছানা ছেড়ে উঠে অরুণিকা যেই বিছানায় ঘুমায় সেখানে উঠে বসল। আরাফ তাকে উঠে বসতে দেখে নিজেও বিছানা ছেড়ে উঠল। তারপর আহনাফের পাশে বসে বলল, ভালোবাসিস ওকে? আহনাফ আরাফকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি না, একদম ভালোবাসি না, কিন্তু কোথাও তো একটা মায়া আছে, আর আমি এই মায়া কাটাতে পারছি না। পারবো কিনা সন্দেহ। আরাফ বলল, কিন্তু তুই এটাই চেয়েছিলি। আহনাফ আরাফের দিকে নির্বাক তাকিয়ে রইল। আরাফ আবারও বলল, অরু আমাদের বংশের একমাত্র মেয়ে। দাদা দাদি ওকে অনেক বেশি পছন্দ করতো। অরু বাড়ির সবার আদরের মেয়ে ছিল। ওকে এভাবে অন্য কেউ দত্তক নিয়ে যাবে, এটা অন্যায় হবে। ওর চৌধুরী বংশের পরিচয়ে বড় হতে হবে, কিন্তু এখন কি করব সেটাই বুঝতে পারছি না। আহনাফ বলল, পালিয়ে যাই, চল, আবার কোনো নতুন ঠিকানা খুঁজে নেব। আচ্ছা, দেশে ফিরে গেলেই তো ভালো হয়, তাই না? এই শহরে কোনো প্রাণ নেই। দেশি গরুকে স্কুলে ভর্তি করে দেব, আমরা একটা বাসা নেব, আবার সব নতুন করে শুরু করব। আরাফ বলল, খবর রাখিস না, তাই এই কথা বলছিস? কেন, কি হয়েছে? মির্জা গ্রুপের এমডি এবারের ভোটে মন্ত্রী হয়েছে। তার এখন অনেক ক্ষমতা। আমাদের এখন জনসম্মুখে মেরে ফেললেও কেউ কিছু করতে পারবে না। অরুর মামার খবর নিলাম ওই দিন, শুনলাম হঠাৎ উনি আমেরিকা যাচ্ছেন, ওখানে বাড়িও কিনেছেন। থানার ওসির তো এত সামর্থ্য থাকার কথা না। আমরা যতটুকু জানি, উনি এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হ্যাঁ। আচ্ছা, অরুর মামা কি সত্যি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল? আরাফ বলল, জানি না। আমরা না হয় তোর কেউই ছিলাম না, কিন্তু চাচি,
নিজের বোনকে কি কেউ হত্যা করতে পারে? ক্ষমতা আর টাকা লোভ মানুষকে অন্ধ করে দেয়। আহনাফ কিছু একটা ভেবে বলল, উনি জড়িত থাকলে ওনার বিরুদ্ধে কোনো মামলা হয়নি কেন? কিন্তু রহমত চাচা বলেছিলেন সবাই ওনাকে সন্দেহ করছে। আরাফ বলল, হয়তো ওনাকে ছাড়িয়ে এনেছে, আর মিডিয়ার সামনে ওই খবর আসেনি। অনেক খবরই তো মিডিয়ার কানে পৌঁছায় না। আহনাফ অরুণিকার বালিশে মাথা দিয়ে বলল, এখন শুধু ওরা আবার এখানে ফিরে আসুক, তারপর সব ঠিক হয়ে যাবে। পরের দিন থেকে সব কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। কাজ, স্কুল কিছুই বন্ধ নেই। পার্থক্য শুধু অরুণিকা আর ছজনের ঠোঁটের কোণে হাসি দেখা যাচ্ছে না। অরুণিকা ছজনের সাথে নিজেকে অভ্যস্ত করে ফেলেছে। সে সুরাইয়াদের বাসায় কোনোভাবেই থাকতে চাইছে না, ঠিকমতো খাচ্ছে না, রাতে ঘুমানোর সময় কান্নাকাটি করে। এদিকে ছজনেরও একই অবস্থা। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আরাফ, তুর্য আর আহনাফের। তিনজনই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তারা কলেজ শেষে এখন অরুণিকার স্কুলে চলে যায়। সেখানেই তাদের অরুণিকার সাথে দেখা হয়, কারণ মহল্লায় এখন তাদের একসাথে দেখলেই লোকজন কানাঘোষো করে। তারা বুঝতে পারছে না অরুণিকার সাথে কথা বললে তাদের সমস্যাটা কোথায়। কিন্তু সমস্যাটাতে যে জ্যোতি মারাত্মক জট লাগিয়ে দিয়েছে। এখন এই জটের সমাধান একমাত্র সময় দিয়ে দেবে। 1 সপ্তাহ এভাবেই কেটে গেছে। 1 সপ্তাহ পর এনজিও থেকে 2 জন মহিলা এলো। অরুণিকাকে তাদের তত্ত্বাবধানে রেখে দত্তক দেওয়া হবে। জ্যোতি জানতে পেরেছিল সুরাইয়া আর সালেহ আলী তাদের আপন চাচা চাচি নয়, তাই সে তার কাজিনের সাহায্য নিয়ে এই কথা এনজিওর লোকেদের জানায়। তারা সন্তান জন্মদানে অক্ষম দম্পতিদের হাতেই অনাথ বাচ্চাদের দত্তক দেয়। এদিকে অরুণিকাকে নিতে আসলে ইমন এসে তাদের আটকায়। কিন্তু কোনো সম্পর্কে সে অরুণিকাকে ধরে রাখবে? একজন বেকার অবিবাহিত ছেলে একটা 8 বছর বয়সী মেয়েকে দত্তক নেবে? এটা তো সম্ভব না। অরুণিকাকে নিয়ে যাওয়ার সময় সে আরাফের হাত ধরে বলল, আমি ওদের সাথে যাব না। তুমি অনেক পচা, তুমি আমাকে ওদের সাথে পাঠিয়ে দিচ্ছ। অরুণিকা কেঁদেই দিয়েছে। ওর কান্না ক্রমশ বাড়ছে। তার চোখে পানি দেখে আরাফ আর তুর্য ডুকরে কেঁদে উঠল। আহনাফ নিজের অশ্রুগুলো আটকে রেখেছে। তার চোখ দুটি লাল হয়ে গেছে। ইমন আর তাহমিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তারা এখনো বুঝতেই পারছে না হঠাৎ সব কিছু এমন উল্টোপাল্টো কেন হয়ে গেল। তবে ইভান শান্ত হয়ে বসে নেই। সে কাঁদছে না, বরং অরুণিকাকে আইনগতভাবে এমন পরিস্থিতি থেকে বের করে আনার সিদ্ধান্ত নিয়েছে। আর ইভানকে সাহায্য করেছে শতাব্দীর বাবা। অরুণিকা এনজিওর মহিলাদের সাথে যাওয়ার পর থেকেই কান্নাকাটি করে পুরো আশ্রম মাথায় তুলে ফেলেছে। জ্যোতির কাজিনের বান্ধবী এনজিওতে কাজ করে, সেই অরুণিকাকে এই আশ্রমে নিয়ে এসেছে। এদিকে ইভান থানায় জ্যোতির বিরুদ্ধে মামলা করে এসেছে। তারা ঘটনা ভালোভাবে তদন্ত করবে বলে ইভানের মাস্টারমশাইকে আশ্বস্ত করে বিদায় করল। এদিকে অরুণিকা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। সে এতদিন সুরাইয়ার সাথে থেকেছিল, কারণ সে ছোটবেলা থেকেই সুরাইয়াকে দেখে আসছে। কিন্তু এখন এখানের কাউকে সে চেনে না। জ্যোতি বিকালে আশ্রমে এসে অরুণিকার সামনে বসল। অরুণিকা ক্ষুব্ধ হয়ে তার পাশে থাকা ফুলদানিটি জ্যোতির দিকে ছুঁড়ে মারল। জ্যোতি তাড়াতাড়ি সরে যাওয়াতে অল্পের জন্য রক্ষা পেল। সে অরুণিকার হাত চেপে ধরে বলল, আমি চাইলে অনেক কিছুই করতে পারি, আমার সে ক্ষমতা আছে। দেখেছো তোমাকে কোথায় নিয়ে এসেছি? আমি তোমাকে আহনাফের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি অনেক খারাপ, আমি তোমার সাথে কথা বলবো না। যাও এখান থেকে, যাও যাও। অরুণিকা আবারও ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে গেছে। সেখানে কর্মরত একজন কর্মচারী দৌড়ে অরুণিকার কাছে এলেন। তিনি অরুণিকাকে জড়িয়ে ধরতেই সে মহিলাটির বুকে মাথা রেখে ফোঁপাতে লাগলো। জ্যোতি উঠে যেতেই অন্য শিফটে থাকা একজন কর্মচারী তার পথ আটকে বলল, তুমি এখানে কেন এসেছো? তোমাকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? জ্যোতি বুকে হাত গুজে বলল, তোশিবা, আমি ওর বান্ধবী। আমি আমার এক্স প্রেমিকে চাচাতো বোনের সাথে দেখা করতে এসেছি। জ্যোতি আশ্রম থেকে বের হতেই আহনাফ আর ইভানের মুখোমুখি হলো। আহনাফ তাকে দেখে বলল, তুমি এখানে? জ্যোতি মুচকি হেসে বলল, ওর সাথে দেখা করতে এসেছি। আহনাফ রাগী কণ্ঠে বলল, তুমি আমাদের একা ছেড়ে দাও, আমি তোমার কাছ থেকে মুক্তি চাই, প্লিজ। তুমি আমার জন্য ওর কোনো ক্ষতি করো না। তুমি কি চাও ওরু আবার ওই ঘরে ফিরে যা? ইভান বলল, অবশ্যই, আর খুব শীঘ্রই এটা হবে। তোমার এইসব উৎপাত ষড়যন্ত্র বেশি দিন টিকবে না, কারণ তোমার এই কাজগুলো খুবই অযৌক্তিক ছিল।
আর অরুণিকাকে আমাদের সাথে রাখার অনেক যৌক্তিকতা আছে। হ্যাঁ, তবে ভালো হবে যদি আনাফ আমাকে বিয়ে করে ফেলে। এমনিতেই আইনগতভাবে আমাদের বিয়ের বয়স হয়ে গেছে, আর বিয়ের পর অরুণিকা ভাইয়া ভাবির সাথে থাকতে পারে। আহনাফ জ্যোতির দিকে তাকিয়ে কিছু একটা ভাবল, তারপর ইভানকে উদ্দেশ্য করে বলল, তুই যা সকালে বললি অন্য উপায়ে অরুণিকাকে ফিরে আনা যাবে। হ্যাঁ, আমি উপায় পেয়েছি। জ্যোতি কথাটি শুনে হাসল। আহনাফ জ্যোতির দিকে তাকিয়ে বলল, তোমাকে ধন্যবাদ, আমার মাথায় ভালো একটা বুদ্ধি ঢুকে দিয়েছ। এখন বাসায় গিয়ে তোমার মাথাটাকে বিশ্রাম দাও। এত ঝামেলা সৃষ্টি করেছ, দেখা যাবে মস্তিষ্ক বিকৃতি ঘটবে। ইভান তাচ্ছিল্যের সুরে বলল, যার মস্তিষ্ক আগে থেকে বিকৃত তার আবার নতুন করে বিকৃতি হবে না। আহনাফ ইভানকে নিয়ে অরুণিকার সাথে দেখা না করেই বাসায় চলে এলো। সে অরুণিকাকে বের করে আনার সেই উপায়টি সবাইকে বলল। সব শুনে আরাফ ছাড়া সবাই অবাক হলো। ইমন বলল, ওরুকে বিয়ের চুক্তিতে ফিরিয়ে আনা? তুই কি পাগল হয়ে গেছিস আহনাফ? ইভান বলল, ও ঠিকই বলেছে, এটা সবচেয়ে ভালো উপায়। আর এটাও সম্ভব। এরকমের অনেক ঘটনা ঘটে, তবে খুবই কম। তাহমিদ বলল, সব বুঝলাম, কিন্তু বিয়ের চুক্তি কার সাথে হবে? তুর্য বলল, আমাদের মধ্যেই কি কেউ একজন এই চুক্তি করবে? আর এটা তো কোর্টে গিয়ে জানতে হবে, তারপরই তো সব সম্ভব হবে। কিন্তু টুইঙ্কেল যদি বড় হয়ে এই চুক্তির জন্য আমাদের ছেড়ে চলে যায়, ওর তো একটা পছন্দ থাকতে পারে, তাই না? আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, ও চলে গেলে আটকাবো না, আমরা ওর বিয়ে দেব। চুক্তিটা শুধু ওকে ফিরিয়ে আনার জন্য হবে। বিয়ে তো আর করছে না, শুধু চুক্তি করছে। আর ওরও এখানেই থাকতে চাইবে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। ও কোর্টে জানাবে ও আমাদের সাথেই থাকবে। ওর মতামত শুনে এই চুক্তির কথা উঠবে। তারপর আমাদের মধ্যে কেউ এই চুক্তিতে স্বাক্ষর করবে। এরপরে সে আইনগতভাবে ওর দায়িত্ব নেবে। তাহমিদ বলল, কিন্তু সে কে হবে? সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। আরাফ তখন বলে উঠল, আনাফ। তুর্য কথাটি শুনে ভ্রু কুঁচকে আরাফের দিকে তাকালো। ইমন বলল, আহনাফের প্রেমিকার জন্য এত কিছু হয়েছে, ও কেন দায়িত্ব নেবে? আরাফ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তাহলে কি তুই নিতে চাস? ইমন ইভানের দিকে তাকিয়ে বলল, না, বাই তো নিতে পারতো। ইভান ভ্রু কুঁচকে বলল, তুই আমার কথা কেন বলেছিস? মাউসিয়াতের জন্য? ইমন আমতা আমতা করে বলল, চুক্তি করলে বিয়ে হয়ে যায় নাকি? ইভান দাঁতে দাঁত চেপে বলল, আমি কোনো চুক্তি করতে পারবো না। তাহমিদ বলল, ভাই, তোরা দুইজন এখনো যুদ্ধ করবি। আর আমার মনে হয় আরাফ ঠিকই বলেছে, আহনাফি এই চুক্তিতে আসুক, জ্যোতির একটা ভালো শিক্ষা হবে। আর চুক্তি মানে তো বিয়ে না, ওর তো বয়স হয়নি। আর অরুণিকার 18 বছর হওয়ার আগেই আমরা এই দেশ ছেড়ে বের হয়ে যাব। আর মাত্র 4-5 বছর এখানে থাকতে হবে। পরের দিন মাস্টারমশাইকে সব জানাতেই তিনি অরুণিকাকে ফিরিয়ে আনার বিষয়টি পছন্দ করলেন। 3 দিন পর কোর্টে গিয়ে লিখিত দরখাস্ত দেওয়া হলো। এবার জ্যোতির বাবা মার কানেও এই খবর পৌঁছালো। আহনাফকে পাওয়ার জন্য তাদের মেয়ে এমন উদ্ভট কাজ করবে তারা সেটা কল্পনাও করতে পারেনি। জ্যোতির মা ইচ্ছা মতো মেয়েকে মারলেন। জ্যোতিকে বাসায় আটকে রাখা হলো। তার বাবা তার কলেজে যাওয়াও বন্ধ করে দিলেন। মেয়ের জন্য পুলিশ তার বাসায় এসেছে, এটা তার জন্য খুবই অপমানজনক ছিল। এদিকে মাউসিয়াত সব শুনে তার বাবাকে বলেছে 6 জনকে এই ব্যাপারে সাহায্য করতে। মাউসিয়াতের বাবাও এগিয়ে এলেন। এদিকে তদন্ত করে এনজিওর সদস্য তশরিবার বিরুদ্ধে জরিমানা করা হলো, কারণ সে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অরুণিকাকে নিয়ে এসেছে। আর এটা আরও সম্ভব হয়েছে অরুণিকা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ায়, কারণ আশ্রমে গিয়ে অরুণিকা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এরপর প্রশাসনিককে ভাবে মহল্লার লোকেদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল অরুণিকাকে খাওয়া পড়া আর ওর দেখাশোনার কোনো কমতি রাখেনি সেই 6 জন যুবক। শেষমেশ বিয়ের চুক্তিতেই অরুণিকাকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। বিয়ের উপযুক্ত বয়স হলে অরুণিকাকে বিয়ে করে তার দায়িত্ব পুরোপুরি নিয়ে নেবে আহনাফ। এই চুক্তিতে আহনাফ স্বাক্ষর করল। অরুণিকাকে তার নাম লিখতে বলা হলো। সে কাঁচা হাতে বুঝেই স্বাক্ষর করল। এরপর আইনগতভাবে তারা অরুণিকাকে ফিরে পেল। তবে এবার তারা আর পুরনো বাসায় গেল না। মাস্টারমশাই তাদের জন্য অন্য মহল্লায় 3 রুমের বাসা খুঁজে দিলেন। অরুণিকা বড় হচ্ছে, তাই এখন তার জন্য আলাদা ঘর থাকা প্রয়োজন। তারা কোর্ট থেকে সরাসরি নতুন বাসায় উঠল। নতুন বাসায় উঠে অরুণিকা অনেক খুশি। এখনও জিনিসপত্র না আসায় ঘরটা খালি খালি লাগছে। শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। অরুণিকা সেই প্রতিধ্বনিত শব্দ শুনে মজা পাচ্ছে। সমাজের নিয়মগুলো জটিল হয়, কিন্তু আত্মার সম্পর্কে কাছে সব জটিলতার পরাজয় ঘটে।
এই কয়েক সপ্তাহ 6টা ছেলের অস্থিরতা, সেই বারান্দার সামনে নিঃস্ব মানুষের মতো দাঁড়িয়ে থাকা, সকাল হলেই পানির জন্য ছোটাছুটি, বারান্দায় দাঁড়িয়ে ধৈর্য ধরে অরুণিকাকে খাওয়ানো, এখন সবই শূন্য। যারা তাদের বিরুদ্ধে ছিল এখন তারাই সেই শূন্য ঘরের সামনে দাঁড়িয়ে বলে অরুণিকাকে ফিরিয়ে আনার জন্য ছেলেগুলো অনেক ছুটেছে, কিন্তু তারা হেরে যায়নি। তাদের কাছে সমাজই হেরে গেছে। তারা জয়ী হয়ে প্রমাণ করে দিয়েছে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি গভীর হয়। নতুন বাসায় আসার পর থেকেই সবারই ভালো সময় যাচ্ছে। তাহমিদের বেতন বেড়েছে, তুর্যের শেষ গানটি ভাইরাল হয়ে গেছে, এখন ইউটিউবে তার গানগুলোতে ভালোই ভিউজ হচ্ছে। সে এবার নিজের লেখা গানেরও সুর দিতে যাচ্ছে। নতুন গানটি নিয়ে কাজ করা পুরোপুরি সম্পূর্ণ হলেই সে একটা ছুটি নেওয়ার চিন্তা ভাবনা করছে। এদিকে আরফ মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেছে, পাশাপাশি অনেকগুলো ছাত্রছাত্রীকে সে একসাথে পড়াচ্ছে। ইভান এবং আহনাফ দুজনই পড়াশোনার পাশাপাশি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে, আর ইমন বিভিন্ন ক্লাবে ফুটবল খেলে মোটামুটি আয় করতে পেরেছে। অরুণিকাও পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে 3য় শ্রেণীতে উঠেছে। তাদের ভালোই সময় কাটছে। এদিকে 3 রুমের এই বাসায় পানির ট্যাঙ্ক থাকায় এখন আর তাদের পানি ধরার জন্য ছোটাছুটি করতে হয় না। রান্নাঘরের পাশেই ড্রয়িং রুম, সেখানেই আরাফ আর ইভান মেঝেতে বিছানা করে থাকে। বাকি 3 রুমের একটি অরুণিকার, বাকি দুটির একটিতে তুর্য আর ইমন, অন্যটিতে আহনাফ আর তাহমিদ থাকছে। তারা সিদ্ধান্ত নিল যেই কয়েক বছর তারা কলকাতায় থাকবে এই বাসাটি আর পরিবর্তন করবে না। তাই তারা ঘরের জন্য আসবাবপত্র কেনার চিন্তা ভাবনাও করলো। এখন তাদের একটি বড় ডাইনিং টেবিল আর 7টা চেয়ারের প্রয়োজন। সেখানেই তারা বসে পড়াশোনা করবে আর খাওয়া দাওয়ার কাজও সারবে। রান্নাঘরের জিনিসপত্র আগের বাসা থেকেই নিয়ে এসেছে, তবে এখন 2টা আলমারি আর একটা ফ্রিজ কেনা প্রয়োজন। এতদিন আলমারির পরিবর্তে বড় বড় ড্রামেরই তারা কাপড় রেখেছিল, যেখানে কাপড়ের ভাঁজ একদমই ঠিক থাকতো না, তাই আলমারি অবশ্যই কিনতে হবে। এরপর বই রাখার জন্য একটা বুক শেলফ আর অরুণিকার জন্য ছোট্ট একটা খাট কেনার তালিকা করলো। এগুলো একটি একটি করে তারা প্রতি মাসে কিনবে। এসবের তালিকা তৈরি করে বাজারের তালিকা করতে বসলো তুর্য। তখনই বেল বেজে উঠল। ইমন দরজা খুলতেই শতাব্দী আর মৌসিয়াতকে দেখে অবাক হলো। ইমন মৌসিয়াতকে বলল, তুমি এত সকাল সকাল? মৌসিয়াত কোনো উত্তর দিল না। তারা দুজনই বাসায় ঢুকলো। মৌসিয়াত পুরো ঘরে ঘুরে ঘুরে দেখছে, আর শতাব্দী অরুণিকাকে জড়িয়ে ধরে বলল, আমার ছোট সখীকে দেখতে এসেছি, কেমন আছো সখী? অরুণিকাও শতাব্দীকে জড়িয়ে ধরে বলল, আমি ভালো আছি আপু, জানো আমি তোমাকে অনেক মিস করি। আমিও। জানিস তুই চলে আসার পর থেকে মহল্লায় ভূত নেমে এসেছে। কি বলো, সত্যি? হ্যাঁ, কেউ কারোর সাথে কথা বলে না, সবাইকে কেমন স্বার্থপর মনে হয়, তাই এখানে এসেছি। এখানে তো আর ভালোবাসার অভাব নেই। তাহমিদ নাস্তা বানিয়ে মেঝেতে রাখলো। শতাব্দীকে দেখে সে চমকে উঠল। শতাব্দী তার সামনে দাঁড়িয়ে বলল, অনেকদিন পর দেখা হলো। তাহমিদ মুচকি হাসল। শতাব্দী এখনও তার দিকে তাকিয়ে আছে। তুর্য গলা খাকারি দিয়ে বলল, মিস শতাব্দী আসায় আমি খুব খুশি হয়েছি। তাহমিদ তুর্যের দিকে তাকালো। তুর্য বলল, বাড়িতে তাহমিদ হোসেন। মাউসিয়াত বলল, বাসাটা খুব সুন্দর। ইমন ততক্ষণে নিজের ঘরে চলে গেছে। মাউসিয়াত এদিক ওদিক তাকিয়ে ইমনকে খুঁজতে লাগলো। ইমনকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল। আরব ছাড়া কেউই মাউসিয়াতের সাথে এতটা কথা বলে না, কারণ তার জন্য ইমন আর ইভানের মধ্যে এখনও সব কিছু পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইভান তার দিক থেকে অনেক চেষ্টা করেছে, কিন্তু ইমনই ভাইয়ের সাথে কথা বলতে আগ্রহ দেখায় না। তাই ইভান এক প্রকার মানসিক অশান্তিতেই ভুগছে। মাউসিয়াতকে দেখে সেও একপাশে সরে দাঁড়ালো। সবাই শতাব্দীর সাথে টুকটাক কথাবার্তা বলছে। মাউসিয়াত একপাশে চুপচাপ বসে আছে। ইমনকে নাস্তা করার জন্য ডাকা হলো। সে তাহমিদের পাশে বসে গেল। একবারও মাউসিয়াতের দিকে তাকালো না। মাউসিয়াতের খুবই খারাপ লাগলো। যাদের বাসায় এসেছে তাদের কেউই তার সাথে কথা বলতে আগ্রহী নয়। শতাব্দী নিজের ঘরের মতোই সবাইকে খাবার প্লেটে তুলে দিতে লাগলো। মাউসিয়াতকে দিতে যাবে তখনই সে বলল, আমি খাবো না, আসলে বাবা আর মা বলেছিল একবার অরুণিকাকে দেখে আসতে, তাই এলাম। আমি চলে যাচ্ছি। কথাগুলো বলার সময় মাউসিয়াতের গলা কাঁপছিল। ইমন তার দিকে আর চোখে তাকিয়ে চোখ নামিয়ে নিল। মাউসিয়াত উঠতে যাবে তখন অরুণিকা তার হাত ধরে বলল,
আপু চলে যাচ্ছ কেন? মাওশিয়াত অরুণিকার থুতনি ধরে বলল, পরে আবার আসবো। আরাফ মাওশিয়াতকে আটকাতে যাবে, তখনই আহনাফ তার হাত ধরে ফেলল। আরাফ ইশারায় বলল তাকে আটকাতে। আহনাফ ফিসফিস করে বলল, ওকে দেখি ইভান আর ইমন অনেক অপ্রস্তুত হয়ে আছে। এখন ওর জন্য দুই ভাইয়ের মধ্যে আর ঝামেলা না হলেই ভালো। ওকে যেতে দেওয়া উচিত। কমন সেন্স থাকলে আর আসবে না। আরাফ বলল, অরুকে ফিরে আনার জন্য ওর বাবা আমাদের অনেক সাহায্য করেছিল। হ্যাঁ জানি, তাই ওর বাবাকে আমরা সম্মান করব, ওকে নয়। শতাব্দী খাওয়া দাওয়ার পর তাহমিদকে সাহায্য করার জন্য রান্নাঘর গুছিয়ে দিতে লাগলো। তাহমিদ বারবার শতাব্দীকে চলে যেতে বলেছিল, কিন্তু শতাব্দী কোনোভাবেই শুনছে না। দুজনেই এক প্রকার ধাক্কাধাক্কি শুরু করে দিল। শতাব্দীর মেজাজ খারাপ হতেই সে হাতে লেগে থাকা ফেনাগুলো তাহমিদের গালে লাগিয়ে রান্নাঘর থেকে দৌড়ে বেরোনোর সময় ধপাস করে মেঝেতে পড়ে গেল। তাহমিদ সেখানে দাঁড়িয়ে শব্দ করে হাসতে লাগলো। তাহমিদকে হাসতে দেখে শতাব্দী বলল, তোমার জন্য আমি নিচে পড়ে গেছি আর তুমি হাসছো? তাহমিদ হাসি বন্ধই হচ্ছে না। শব্দ শুনে বাকিরাও রান্নাঘরে এলো। দেখলো শতাব্দী মেঝেতে বসে আছে। তুর্যকে টেনে তুলল। তাহমিদ এবার নিজের হাসি আটকানোর চেষ্টা করলো, তবে আপন মনে এখনও সে হাসছে। শতাব্দী তাহমিদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ কী ভেবে বাঁকা হাসি দিল। তুর্যকে উদ্দেশ্য করে বলল, গায়ক সাহেব, তোমাদের মিষ্টিমশাইয়ের বিছানাটা কোথায়? তাহমিদ কথাটি শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালো। শতাব্দীর বাঁকা হাসি দেখে সে বুঝে ফেলল শতাব্দী কী করতে চাইছে। তাহমিদ ব্যস্ত কণ্ঠে বলল, না না প্লিজ এমন করো না তুর্য, ওকে রুম দেখিয়ে দিস না। কিন্তু কে শোনে কার কথা? তুর্য শতাব্দীকে টেনে এনে বিছানাটা দেখিয়ে দিল। তাহমিদ হাতে থাকা ফেনাগুলো পানি দিয়ে পরিষ্কার করে রান্নাঘর থেকে বেরোনোর আগেই শতাব্দী ধপ করে তাহমিদের বিছানায় শুয়ে পড়ল। তার পা দুটো উপরে উঠে গালে হাত দিয়ে বসে রইল। তাহমিদ ঘরে এসে শতাব্দীর কাণ্ড দেখে দাঁতের দাঁত চেপে ঠাঁই দাঁড়িয়ে রইল। শতাব্দী বিছানায় গড়াগড়ি দিয়ে নিচে নেমে পড়ল। তারপর তাহমিদের সামনে এসে ঠোঁট ফুলিয়ে বলল, মিষ্টিমশাই, তোমার বিছানাটা তো নোংরা হয়ে গেছে। আমার পায়ে কত ময়লা ছিল জানো? মহল্লায় খালি পায়ে হেঁটে পায়ে জুতো লাগিয়ে একেবারে এই বাসায় এসেছি। তাহমিদ নিজের রাগ নিয়ন্ত্রণ করে রাখল। শতাব্দী তার হাত তাহমিদের মুখের সামনে নাড়াতে নাড়াতে বলল, আচ্ছা যাচ্ছি আমি, টাটা। তাহমিদ তুর্যের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। তুর্য দেয়াল ঘেঁষে ঘেঁষে তাহমিদের সামনে থেকে চলে আসলো। বিকেলে আহনাফ নিজের ঘরে শুয়ে শুয়ে ফোন চালাচ্ছিল। বাসায় তখন অরুণিকা ছাড়া কেউই ছিল না। অরুণিকা টিভি বন্ধ করে এদিক ওদিক উঁকু দিয়ে দেখতে লাগলো বাসায় কেউ আছে কিনা। আহনাফ আর তাহমিদের রুমে উকি দিয়ে দেখলো আহনাফ বিছানায় শুয়ে আছে। সে আহনাফের সামনে এসে দাঁড়ালো। আহনাফ একবার তার দিকে তাকিয়ে আবারও ফোনে মনোযোগ দিল। অরুণিকা বলল, তুমি আমাকে গেম খেলতে দিবে? আহনাফ আর চোখে অরুণিকার দিকে তাকিয়ে বলল, দেব না। অরুণিকা মলিন মুখে চলে যেতে নেবে, তখনই আহনাফ তার হাত ধরে তাকে পাশে বসালো আর বলল, কি গেম খেলবে? অরুণিকা খুশি হয়ে বলল, ওই যে ইমন খেলে, একটা ছেলে দৌড়াদৌড়ি করে, ওটা খেলবো। আহনাফ প্লে স্টোর থেকে গেমটি নামিয়ে অরুণিকার হাতে ফোনটা ধরিয়ে দিল। অরুণিকাও মনোযোগ দিয়ে খেলতে লাগলো। আহনাফ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। মুহূর্তেই অতীতের স্মৃতিগুলো তার চোখের সামনে ভাসতে লাগলো। অরুণিকা যেদিন জন্মেছিল তখন তাকে দেখতে মায়ের হাত ধরে সে হাসপাতালে গিয়েছিল। মেয়ে হয়েছে শুনে দাদা দাদি অনেক খুশি হয়েছিল, কারণ তাদের কোনো মেয়ে ছিল না আর তাদের প্রথম 4 জনই নাতি ছিল। তাই অরুণিকার জন্ম পুরো পরিবারেই খুশির বন্যা বয়ে আনে। আরাফ তখন থেকেই বাচ্চাদের খুব পছন্দ করত। অরুণিকাকে যখন প্রথম তার কোলে দেওয়া হয়েছিল, আরাফের ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে উঠেছিল। আরাফ আহনাফকে বলল, আহনাফ দেখ, বাবুটা আমার কোলে এসে চুপ করে ঘুমিয়ে আছে। আহনাফ বলল, তুই খুব বোরিং মানুষ, তাই ওর তোকে দেখলেই ঘুম পেয়েছে। আরাফ আহনাফের কথা শুনে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর সে অরুণিকাকে হাসপাতালের বেডে শুইয়ে দিয়ে তার ছোট ছোট আঙুলগুলোতে হাত বুলিয়ে দিল। পেছন থেকে তার মা এসে আহনাফকে বলল, আহু, তুই নিবি না বাবুকে? আহনাফ দূরে সরে বলল, না না, ও পিছু করে দিবে। আহনাফের কথা শুনে সবাই হাসতে লাগলো। এসব মনে পড়তে আহনাফ আনমনে হেসে উঠল। আহনাফকে হাসতে দেখে অরুণিকা তার দিকে তাকালো। আহনাফ তার হাতের আঙুলে হাত বুলিয়ে বলল, অনেক বড় হয়ে যাচ্ছ। অরুণিকা বলল,
তুমি এই জন্য হাসছো? আমি বড় হয়ে যাচ্ছি তাই? হুম হুম। আহনাফ মুচকি হেসে মাথা নাড়ালো, বলল, পুরনো কথা মনে পড়ে গিয়েছিল, তাই হাসি পেয়েছে। মুহূর্তেই আহনাফের বুকটা কাঁপতে লাগলো। সেই মুহূর্তে সবার হাসি মাখা মুখটা তার আবারও দেখতে ইচ্ছা করছে। সে বিছানা ছেড়ে উঠে টেবিলের ড্রয়ারে রাখা ছবির অ্যালবামটি বের করলো। অ্যালবামের শুরুতেই একটা ছবি আছে। আহনাফের 14তম জন্মদিনে সবাই একই ফ্রেমে দাঁড়িয়ে এই ছবি উঠেছিল। এই ছবিটি তার ফোনে ছিল। সে ছবিটি ফোন থেকে বের করেছে। ছবি বাঁধানোর সময় পায়নি, তাই এখনও ছবিটি অ্যালবামেই রয়ে গেছে। অরুণিকা অ্যালবাম বের করতে দেখে তার দিকে দৌড়ে এলো, বলল, দেখি দেখি, আমাকে দেখি, আমি কোথায়? আহনাফ চাচার কোলে অরুণিকাকে দেখে বলল, এই তো তুমি। অরুণিকা জুবায়ের চৌধুরীকে দেখে বলল, এটা আমার বাবা। আহনাফের চোখ ছলছল করে উঠল। সে অরুণিকার হাত ধরে বলল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না অরু। তুমি আমার সাথে, মানে আমাদের সাথে থাকবে তো সারা জীবন? আমাদের ফেলে চলে যাবে না তো? আমি কেন চলে যাব বলো তো? আহনাফ বিড়বিড় করে বলল। বিয়ে হলে? অরুণিকা আহনাফের কথা শুনতে পেল না। সে বলল, আমি তোমাদের ফেলে যাব না। আহনাফ মনে মনে বলল, এখন তো বলছো থাকবে, কিন্তু বড় হলে তুমি যদি না থাকতে চাও? হে মায়া তো একপাক্ষিক। তোমার কি সে মায়া থাকবে? তোমার কাউকে ভালো লাগতেই পারে, তখন আগের কথা কি মনে রাখবে তুমি? যে বাবাকে ছাড়া তুমি খাওয়া দাওয়া করতে না, যে মাকে ছাড়া তোমার ঘুম আসতো না, তাদের তো ভুলেই দিয়েছি আমরা। অন্য কেউ এসে তখন যদি আমাদেরই ভুলিয়ে দেয়? অরুণিকা অ্যালবাম থেকে চোখ উঠে আহনাফের দিকে তাকিয়ে বলল, তুমি কাঁদছো কেন? আহনাফ শার্টের হাতা দিয়ে চোখ মুছে নিল। অরুণিকা কিছু একটা ভেবে বলল, ফোন আপুর জন্য? ও তো তোমাকে আর ফোন দেয় না। আহনাফের জ্যোতির কথা মনে পড়তে রাগ উঠে গেল। সে ধমকের সুরে বলল, চুপ, যাও পড়তে বসো। সারাদিন টিভি, ফোন, নয়তো অন্য কিছু। যাও পড়তে বসো। অরুণিকা এক ধমকে ভয় পেয়ে দূরে সরে দাঁড়ালো। কাপা কণ্ঠে বলল, এখন তো পড়ার সময় না। আহনাফ আরও জোরে ধমক দিয়ে বলল, তাও এখন পড়তে বসবে, যাও। অরুণিকা দৌড়ে নিজের ঘরে চলে গেল। আহনাফ মাথায় হাত দিয়ে বসে পড়ল। হঠাৎ তার চুক্তিনামার কথা মনে পড়ে গেল। চোখে ভেসে উঠল সেই কাগজটি, যেটিতে তার স্বাক্ষরের পাশে অরুণিকার কাঁচা হাতের স্বাক্ষর আছে। সে বিছানায় মাথা ফেলে দিয়ে জ্বলন্ত ফ্যানের দিকে তাকিয়ে রইল আর মনে মনে বলল, অরু, আমার মনে অনেক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তুমি বড় হলে আমাকে দিতে পারবে। এই উত্তর যতদিন আমার কাছে আসবে না, আমি ততদিন মানসিক শান্তি পাবো না। কিন্তু সময় যত বাড়ছে, আমি ততই দুর্বল হয়ে পড়ছি। আমি চাই না আমার এই দুর্বলতা তোমার জীবনে কোনো বাধা ফেলুক। আমি চাই আমাদের অরু সুখে থাকুক। অতীতের সেই ভয়ঙ্কর রাতের কথা যাতে কখনোই অরুর মনে করতে না হয়। এদিকে আরাফ সায়ন্তনীর পাশে বসে রইল। সায়ন্তনী বলল, কি ভাবছো? আরাফ বলল, কই কিছু তো ভাবছি না। আচ্ছা, একটা প্রশ্ন করি। করো। ইমন কি এখনো মাউসিয়াতকে পছন্দ করে? আরাফ প্রশ্নটি শুনে সায়ন্তনীর দিকে তাকালো। সায়ন্তনী বলল, আমার আসলে ইমনকে জিজ্ঞেস করার মতো সাহস নেই। ও যদি কিছু মনে করে। আরাফ বলল, ইমনের ব্যাপারে আমার চেয়ে ভালো তো সে নিজেই বলতে পারবে। তুমি ইমনকে জিজ্ঞাসা করতে পারো, ও কিছুই মনে করবে না। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আমার না ইমনকে ভালো লাগে। আরাফ এই কথা শুনে অবাক হলো না। সে আগে থেকেই জানতো সায়ন্তনী ইমনকে পছন্দ করে, কারণ তার হাবভাব দেখলেই বোঝা যেত। সায়ন্তনী বাকিদের তুলনায় ইমনের ব্যাপারেই বেশি সচেতন ছিল। ইমনের খাওয়া দাওয়ার ব্যাপারে তার আলাদা সচেতনতা আছে, যা আরাফ লক্ষ্য করেছিল। চায়ে চিনি কম হলে ইমনের হাবভাব দেখে সায়ন্তনী চিনির পর দিয়ে দাঁড়িয়ে থাকত। অন্যদের ব্যাপারে এত উদ্বিগ্নতা সে কখনো লক্ষ্য করেনি। সায়ন্তনী বলল, তুমি কিছু বলবে না? আরাফ বলল, এখানে আমার বলার কি আছে, তোমার ভালো লাগতেই পারে। সায়ন্তনী মাথা নিচু করে মলিন মুখে বলল, মানে আমি তো সাধারণ পরিবারের মেয়ে। চায়ের দোকানে চালিয়ে আমাদের সংসার চলে। আমার বাবা নেই। একটা সময় মা অন্যের বাড়িতে কাজ করত। ভাই পড়াশোনার পাশাপাশি কারখানায় কাজ করে। আমার তো কোনো যোগ্যতা নেই, স্কুল পর্যন্তই পড়েছি। বাকিটা হয়তো আর সম্ভব না। আরাফ চুপ করে রইল। সায়ন্তনীর কোনো যোগ্যতা আছে কি নেই
তা সে কখনো ভেবে দেখেনি। হুট করেই তার ভালো লেগে গিয়েছিল মেয়েটিকে। ইমনেরও কি তার মতো শান্তনীকে ভালো লাগতে পারে? এই প্রশ্নের জবাব আরাফ দিতে পারবে না, তাই সে আর কিছুই বলল না, শুধু শান্তনীর দিকে তাকিয়ে রইল। রহমত চাচার সাথে ফোন আলাপ করে গভীর চিন্তায় পড়ে গেল ইভান। ইভানকে চিন্তিত দেখে আহনাফ তার কাঁধে হাত রেখে তার পাশে বসলো। ইভান আহনাফের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল, তারপর বলল, রহমত চাচা ফোন দিয়েছেন। আহনাফ ভ্রকুচকে বলল, আজকে 4 মাস হয়ে গেছে, উনি কোনো টাকা পাঠাননি। এখন ফোন করে ওর সাথে এখনো ছাড়া তার আর কিছু করার নেই। উনি অজুহাত দেওয়ার জন্য ফোন করেনি। তো কেন ফোন দিয়েছেন? এসব বাদ দে, আগে বল জুবাইরের আঙ্কেল সেই রাতে একটা কাগজ দিয়েছিল, মনে আছে? কোন কাগজ? সেই কাগজে সব তথ্য ছিল। উনি সেদিন দিয়েছিল কাগজটা, কোথায় সেটা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু 5 বছর আগে কাগজ তুই এখন করছিস? কাগজটা কি তুই খুলে দেখিসনি? আরাফ, হামিদ কেউ দেখেনি? আমি তো দেখিনি, বাকিদের জিজ্ঞেস করে দেখ। ইভান চেয়ার ছেড়ে উঠে সবাইকে ডাকলো। একই প্রশ্ন বাকিদেরও করলো, কিন্তু কারো সেই কাগজটির কথা মনে ছিল না। তখন তুর্য কিছু একটা ভেবে বলল, আমার মনে পড়েছে, আঙ্কেল কাগজটা আহনাবের হাতে দিয়েছিল। আহনাব, তুই কাগজটা কোথায় রেখেছিস? আহনাব ভেবে বলল, পকেটে রেখেছিলাম, কিন্তু এরপর তো আর বের করা হয়নি। আরাফ বলল, আমি তো সেই কাগজটির কথা সম্পূর্ণ ভুলে গেছি। চাচু বলেছিলেন ওখানে কিছু তথ্য আছে। আহনাফ মলিন মুখে বলল, প্যান্টের পকেটে ছিল। সিলেট যাওয়ার পর প্যান্টটা ধুয়ে ফেলেছিলাম, তারপর কলকাতায় আসার পর থেকে সে প্যান্ট আর পরা হয়নি। আমি ড্রামে রেখে দিয়েছিলাম হয়তো। তাহমিদ বলল, আর আমি সেই গ্রামে থাকা সব পুরনো কাপড় বিক্রি করে দিয়েছি। সবাই তাহমিদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তাহমিদ আবারও বলল, সেই মাসে ঘর চালানোর মতো কোনো টাকাই ছিল না। অরুণিকা অনেকদিন ধরে মাংস খেতে চাইছিল। মাংস কেনার জন্যই আমি জামাগুলো বিক্রি করে দিয়েছিলাম। আর আমি তোদের জিজ্ঞেসও করেছিলাম, তোরাই বলেছিস এসবের প্রয়োজন নেই, আর জামাগুলো অনেক ছোট হয়ে গিয়েছিল। ইমন মলিন মুখে বলল, তাহলে কি আমরা নিজেদের বলে গুরুত্বপূর্ণ তথ্যটি হারিয়ে ফেলেছি? আরাফ এবার ইভানকে জিজ্ঞেস করলো, ইভান, তুই হঠাৎ কাগজটির কথা বলছিস কেন? ইভান বলল, 5 বছর আগে আমবাগানে দাঁড়িয়ে রহমত চাচা বলেছিলেন আমাদের বাড়ির কয়েকজন দারোয়ান, মিত্র গ্রুপের কিছু সদস্য, পরিচিত কিছু মানুষ এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। তারপর সিলেট যাবার পর বলেছিলেন অরুণিকার মামা আর আমাদের শত্রুপক্ষ মির্জা গ্রুপের সাথে জড়িত আছে। আজ বলছে বাস্কার গ্রুপের মালিক রিয়াজুর রহমানও জড়িত আছেন। ইমন বলল, উনি কি আমাদের পাগল করে ফেলবে নাকি? এখানে আমাদের কিছু একটা বুঝতে ভুল হচ্ছে। এমনিতেই মির্জা গ্রুপ সেই সময় থেকেই আমাদের শত্রুপক্ষ ছিল। এর আগেও কয়েকবার আমাদের সাথে অনেক ঝামেলা হয়েছিল। আমাদের কোম্পানির একজন মহিলা কর্মচারীকে অপহরণ করে ফেলেছিল। তাই মির্জা গ্রুপের উপর আমার শুরু থেকে সন্দেহ আছে। আহনাফ বলল, রিয়াজুর রহমান তো আমাদের বাড়িতে এসেছিলেন। তুর্য বলল, আমাদের বাড়িতেও এসেছিল, ওনার সাথে বাবার অনেক ভালো বন্ধুত্ব ছিল। ইভান বলল, আর মৈত্রী গ্রুপের কাউকে সন্দেহজনক মনে হচ্ছে না, কারণ গ্রুপের সবাই আমাদের পরিবার থেকেই ছিল, আর সবাইকেই খুন করে ফেলা হয়েছে। আরাফ বলল, গ্রুপের 2টা অংশ ছিল। প্রথম অংশটা দায়িত্ব জুবাইর চাচুর হাতে ছিল, দ্বিতীয় অংশটা ইমতিয়াজ আঙ্কেলের হাতে ছিল। ইমন বলল, হ্যাঁ, বাবা দেখে শুনে সব কর্মচারী নিয়োগ দিয়েছিলেন। আমি বাবার সাথে অনেকবার অফিসে গিয়েছিলাম, সবাই অনেক মিশুক ছিল। আমার তো কাউকেই সন্দেহজনক মনে হচ্ছে না। ইভান বলল, আমার কথা তোরা কেউ ধরতে পারিসনি। সবাই ইভানের দিকে ভ্রুকুচকে তাকালো। ইভান বলল, রহমত চাচা অনেক কিছু জানেন যা আমরা জানি না। উনি আমাদের সেদিন বাঁচিয়েছেন, অথচ অনেক কিছুই লুকাতে চাচ্ছেন। আমি বুঝতে পারছি না উনি আসলে কি করতে চান। আর কাগজটার ব্যাপারে উনি আমাকে জিজ্ঞেস করেছেন। উনি আমার কথা শুনেই বুঝেছেন আমরা সেই কাগজ পাইনি। আর কাগজটার কথা ফোন রাখার পরেই মনে পড়েছিল। কিন্তু এর মধ্যে আমি একটা বিষয় খেয়াল করেছি। আরাফ বলল, কি বিষয়? প্রথমত উনি কিভাবে জানলেন আমাদের একটা কাগজ দেওয়া হয়েছিল। আর একটা বিষয় খেয়াল করলাম, আমরা কাগজটা পাইনি জানার পর ওনার কণ্ঠে একটা স্বস্তি ছিল। আর এই স্বস্তির জন্যই আমার এখন রহমত চাচাকে সন্দেহ হচ্ছে। তুর্য বলল, তুই কি বোঝাতে চাইছিস ইভান? উনি এসবে জড়িত ছিল, কিন্তু উনি তো আমাদের বাঁচিয়েছেন। এইটাই তো আমাকে পাগল করে দিচ্ছে। মনে হচ্ছে আমরা একটা গোলকধাঁধায় ফেসে গেছি। আর একটা ব্যাপার আমি খেয়াল করলাম। কি? অরুণিকা আর ইমনের ব্যাপারে ওনার যত মাথা ব্যথা,
যতবার ফোন দেয় অরুণিকার বয়স জিজ্ঞেস করেন, আর ইমন কি করছে এসব জানতে চান। বাকিদের কথা আলাদাভাবে জিজ্ঞেস করে না, কিন্তু কেন? ইমন ভাব নিয়ে বলল, আমরা বয়সে ছোট তাই হয়তো। মোটেও না, এখানে কিছু একটা আছে যা আমি বুঝতে পারছি না। এখন কি আমরা খুনিদের খুঁজে পাবো না? অবশ্যই পাবো, কিন্তু 5 বছর আগে যদি এতটুকু বুদ্ধি থাকতো, পারিপার্শ্বিক অবস্থা দেখে অনেক কিছুই আন্দাজ করতে পারতাম। আমাদের কি বিশ্বাস করার মতো কেউ নেই? আমাদের আত্মীয় স্বজন সবাই তো আর সেদিন খুন হয়নি, অনেকেই তো ছিল বাইরে। তারও কি এখন বেঁচে আছে? তাহমিদ বলল, কাদের কথা বলছিস? আরাফ, আনহাফ, অরুণিকা, আর তোর নানার পরিবারের অনেকেই আছে। তোর যে দাদার ভাইয়ের পরিবার আছে, ওরাও তো আত্মীয়। আমাদের না হয় নানার বাড়ির সাথে সম্পর্ক ছিল না, তাদের তো আছে। তুর্য বলল, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। একদিন বিয়ের দাওয়াত দিতেই বাবার একজন চাচাতো ভাই এসেছিলেন। ওরা 3 ভাই ছিল, তার মধ্যে একজন অনেক আগেই মারা গিয়েছিল। বাকি 2 জনের মধ্যে যার বিয়ের দাওয়াত দেওয়ার জন্য তারা এসেছিল সেও মারা গিয়েছে। ছোটটাকে আমরা কখনোই দেখিনি, উনি বাইরের দেশে থাকতেন। আহনাফ বলল, আমার নানার পরিবারের মায়ের একজন ফুপুই আছেন আর তার ছেলে। ওদের সাথেও বিয়ের পর মা আর তেমন যোগাযোগ রাখেনি, রাখলেও আমি হয়তো জানি না। বাসাতে কখন আসতে দেখিনি। আর আমাদের পরিবারের কারোরই তো বিয়ে হয়নি। একটা অনুষ্ঠান বা দাওয়াত পড়লে বোঝা যেত কত আত্মীয় আছে। আরাফ বলল, মায়ের মৃত্যুর পর নানুর পরিবারের কেউই আমাদের সাথে যোগাযোগ রাখেনি। ওরা সবাই দাদু আর বাবাকে মায়ের মৃত্যুর জন্য দায়ী মনে করত, কারণ মা ঘরের বড় বউ ছিল, তাই নিষেধ করার পরও অনেক কাজ করত। আমার জন্মের সময় মা অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন, এখানে দাদু আর বাবার কোনো দোষ ছিল না। এরপর ওরা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বাবা আমাকে যেতে দেয়নি। এবার তাহমিদ বলল, আমার নানুর পরিবারে তো অনেকেই আছে, আমাদের তো প্রায় যাওয়া আসা হতো। কিন্তু হঠাৎ একদিন মায়ের সাথে মামার একটা ঝামেলা হয়, এরপর আর যাওয়া হয়নি। ইভান জিজ্ঞেস করল, কি ঝামেলা? জানি না, আমাকে তো জানানো হয়নি। আমি ওদের কথাবার্তা শুনে এতটুকু বুঝেছি ঝামেলা একটা হয়েছে। তাহলে তোর মামাও জড়িত থাকতে পারে। তাহমিদ রাগী কণ্ঠে বলল, ইভান, কি বলছিস এসব? ওরা মানুষ খুন করার মতো হিংস্র নয়। সন্দেহের তালিকায় অনেকেই আছে, কিন্তু কারণগুলো মানুষের জীবন নেওয়ার মতো নয়। কারো জীবন কেড়ে নেওয়া এতটা সহজ বিষয় না। হাসি মুখে কারা পিঠে ছুরি চালিয়ে দিতে পারে তা বোঝা অনেক কঠিন। ক্যাম্পাস থেকে বের হয়েই জ্যোতিকে দেখে থমকে গেল আহনাফ। জ্যোতি তার কাছে এসে বলল, আহনাফ, আমি তোমাকে কত খুঁজেছি জানো? আহনাফ জ্যোতিকে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, তখনই জ্যোতি বলল, আমাকে ক্ষমা করে দাও। আহনাফ জ্যোতির দিকে ফিরে বলল, দেখো, যা করার করে ফেলেছ। আর শোনো, তোমার সেই মহান কাজের জন্য আমি কোর্ট থেকে লিখিতভাবে অরুর হবুবর হওয়ার অনুমতি পেয়েছি। অরুর 18 হলে আমি ওকে বিয়ে করে ফেলব। এখন শুধু 8 কি 9 বছর অপেক্ষা। এইভাবে অনুমতি দিলে কি হয় নাকি? অরুণিকা যদি না চায়? কেন, আমার মধ্যে কি কোনো সমস্যা আছে যে চাইবে না? জ্যোতি আহনাফের পা ধরতে যাবে, তখনই আহনাফ কয়েক পা পিছিয়ে বলল, এসব অভিনয় আমার সামনে না করে কোনো ডিরেক্টরের সামনে করতে পারো। সিনেমায় ভালো একটা সুযোগ হবে তোমার। আহনাফ ক্যাম্পাস থেকে সোজা বাসায় চলে এলো। বাসায় এসে জ্যোতির বাবাকে ফোন করে বলে দিল জ্যোতি বারবার তাকে বিরক্ত করছে। জ্যোতির বাবা সব শুনে এবার মেয়ের বিয়ের সিদ্ধান্ত নিলেন। জ্যোতির কার্যকর্ম তার আত্মীয়রা জানার পর জ্যোতির বাবা মাকে কথা শোনাচ্ছে। সবাই জ্যোতির মাকেই দোষ দিচ্ছেন। বাসায় মেয়ের সাথে না থেকে বাইরে চাকরি করতে গিয়েই নাকি মেয়ের স্বভাব নষ্ট হয়ে গেছে। জ্যোতির মা এসব শুনে মেয়ের উপর আরও ক্ষুব্ধ হয়ে যান। তিনি আবারও মেয়েকে ইচ্ছা মতো মারলেন। জ্যোতি এবার নিজেকে বাঁচাতে বলল সে আর কখনোই আহনাফের সামনে যাবে না। আহনাফ শুয়ে মুখে বালিশ দিয়ে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। তখনই তার মনে হলো কেউ তার পায়ের ওপর ভর দিয়েছে। সে বালিশ সরিয়ে দেখল অরুণিকা তার পায়ের ওপর দাঁড়িয়ে আছে। আহনাফ ভ্রুকুচকে বলল, কি চাও? অরুণিকা ধপ করে লাফিয়ে এসে আহনাফের সামনে বসতেই আহনাফ মাথা তুলে উঠে বসল। অরুণিকা বলল, তোমার ফোনটা দাও। আহনাফ পকেট থেকে ফোন বের করতে করতে জিজ্ঞেস করলো, আমার ফোন দিয়ে কি করবে? আমার বন্ধুর সাথে কথা বলবো। আহনাফ ফোনটা আবারও পকেটে ঢুকিয়ে রাখলো। অরুণিকা উৎসুক দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে আছে। আহনাফ বলল, যাও, আমি ঘুমাবো। ফোন দিবে না? না। অরুণিকার হাসি মাখা মুখে মুহূর্তেই বিষণ্ণতার ভিড় জমল। আহনাফ বলল, আচ্ছা দেব, আগে বলো কোন বন্ধুর সাথে কথা বলবে?
অরুণিকা আনন্দিত কণ্ঠে বলল, আমার নতুন বন্ধু নাম কি? বিয়ন। ও ক্লাসে নতুন এসেছে, আমাকে ফোন নাম্বার দিয়েছে, বলেছে ফোন করতে। ফোন দেওয়ার কারণ? কথা বলবো তাই। আহনাফ ফোন এগিয়ে দিতেই অরুণিকার নাম্বারটি ফোনে তুলে নিল। আহনাফ ভ্রু কুঁচকে বলল, তুমি মুখস্থ করে ফেলেছ? হ্যাঁ, বিয়ন মুখস্থ করে ফেলতে বলেছে। ততক্ষণে অপর প্রান্ত থেকে একটা ছেলের কণ্ঠ শোনা গেল। অরুণিকা সেই কণ্ঠস্বর শুনেই উৎসুক হয়ে বলল, বিয়ন, আমি অরুণিকা। বিয়ন বলল, হাই, কেমন আছো? তুমি ফোন করতে বলেছো তাই ফোন করেছি। এটা কার নাম্বার? এটা আহনাফের নাম্বার, আমার তো ফোন নেই। আহনাবকে? ওই তোমাকে সারাদিন বকা দেয় ওইটা? আহনাফ চোখ বড় বড় করে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা মনোযোগ দিয়ে বিয়নের সাথে কথা বলে যাচ্ছে। অরুণিকা উত্তরে বলল, না না, ও আমাকে এখন বকে না, ওর ফোন দিয়েই তো আমি গেমস খেলি। ও আমার জন্য চকলেট এনে দেয়, খেলনাও কিনে দেয়। আহনাফ বিড়বিড় করে বলল, কত আহ্লাদ! বাহ! আর এদিকে যত সব বিয়ন ফিয়নের সাথে কথা বলতে গিয়ে এই মেয়ে আমার ব্যালেন্স শেষ করে দিচ্ছে। অরুণিকার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে আহনাফ বলল, আর কথা বলতে হবে না, অনেক বলেছ। কল কেটে দেওয়ার পর আহনাফ আবারও জিজ্ঞেস করলো, কে তোমাকে সারাদিন বকাচকা করে? অরুণিকা মুখে হাত দিয়ে বলল, তুমি কিভাবে জানলে? আহনাফের ফোনের ভলিউম বড়, তাই স্পিকারে না থাকলেও সব শোনা যায়। আহনাফ বলল, জেনে ফেলেছে, এখন বলো কে তোমাকে বকা দেয়? ইভান। আহনাফ মুচকি হেসে বলল, আর কে তোমাকে বেশি ভালোবাসে? অরুণিকা কিছুক্ষণ ভেবে বলল, আরাফ আর রকস্টার। আহনাফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কাকে বেশি ভালোবাসো? আরাফ আর রকস্টারকে। আর আমাকে? তোমাকেও ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো আর বিড়বিড় করে বলতে লাগলো, রকস্টার, রকস্টার, সারাদিনে রকস্টার। এবার অরুণিকার দিকে তাকিয়ে বলল, শোনো ওর, ওর একটা নাম আছে, ওর নাম তুর্য, রকস্টার না। অরুণিকা বলল, না, আমি ওর টুইঙ্কেল, ও আমার রকস্টার। কথাটা বলেই অরুণিকা ধিন ধিন করে চলে গেল। আহনাফ সেখানেই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বলল, বাচ্চা মেয়েটা বলে কি? এগুলো নিশ্চয়ই তুর্যের বাচ্চা ওকে শিখিয়েছে। চায়ের দোকানে ভিড় জমেছে, সবাই জড়ো হয়ে প্রেম নিবেদন দেখছে। তাহমিদ, আহনাফ আর তুর্য একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আরাফের চোখ দুটি স্থির হয়ে আছে আর ইভান অবাক হয়ে দাঁড়িয়ে আছে। মাওশাতের চোখ দুটি ছলছল করছে, হয়তো এখনই অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়বে। সায়ন্তনীর চোখ দুটিও ভিজে যাচ্ছে। ইমন তার এক হাত এগিয়ে দিয়ে সায়ন্তনীর সামনে হাঁটু কেড়ে বসে আছে। ইমন সায়ন্তনীর চোখের দিকে তাকিয়ে বলল, কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি আমার হতে চাও না? সায়ন্তনী কাঁদো কাঁদো মুখে মাথা নেড়ে ইমনের হাত ধরল। ইমন শক্ত করে সায়ন্তনীর হাত ধরে বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর মাওশিয়াতের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, সেদিন তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিয়েছো, আজ আমি তোমাকে দূরে সরিয়ে দিয়েছি। তুমি আর ভাই দুজনেই আমাকে অনেক কষ্ট দিয়েছো, এখন আমি তোমাদের সামনেই সুখী হয়ে দেখাবো। আরাফ আহনাফকে একপাশে টেনে এনে বলল, তুই ইমনের এমন কাজে তালি দিচ্ছিস? আহনাফ ভ্রুকুঁচকে বলল, সায়ন্তনী হ্যাঁ বলেছে, তো তাহলে দেবো না নাকি? ইমন সায়ন্তনীকে কি ভালোবাসে? তো কিছুক্ষণ আগে কি হলো এটা? ছেলেটার মাথা নষ্ট হয়ে গেছে। ইভান আর মাওসিয়াতকে দেখানোর জন্য এমন অভিনয় করেছে। ও কি সায়ন্তনী এসব অভিনয় সম্পর্কে কিছুই জানে না। ও তো সব এখন সত্য ভেবেই বসে আছে। তো বলে দিলে তো সব জেনে যাবে। আরাফ রাগী কণ্ঠে বলল, তুই বুঝতে পারছিস না আমার কথা। আহনাফ জোরেই বলল, না, সায়ন্তনী ইমনকে সত্যিই পছন্দ করে, আর ইমন ওর সাথে অভিনয় করছে, এটা শুনলে অনেক কষ্ট পাবে। আহনাফ চিন্তিত কণ্ঠে বলল, আপাতত ইমনের মাথা থেকে মাওশিয়াত বের হলেই হবে। সায়ন্তনী মেয়েটা অনেক ভালো। আরাফ আহনাফকে এখনও কিছুই বোঝাতে পারল না। ইমন এখন যাই করছে জিদের বশে করছে। জিদ কেটে গেলে সায়ন্তনী নিশ্চয়ই অনেক কষ্ট পাবে, কিন্তু ইমনকে এখন বুঝেও লাভ নেই, কারণ সে কারো কথা শোনার মতো ছেলে না।
সে নিজে যা বোঝে তাই করে। এদিকে মাউসিয়াত বাসায় এসে ইচ্ছা মতো কান্নাকাটি করলো। আজ সে ভেবেছিল ইমনকে বলবে, সেও ইমনকে পছন্দ করে, কিন্তু হঠাৎ ইমন এমন কিছু করে বসবে তা মাউসিয়াত ভাবতেও পারেনি। সে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, যাকে আমি ভালোবাসি সেই আমাকে দূরে সরিয়ে দেয়। কেন বারবার আমার সাথে এমন হচ্ছে? কয়েক সপ্তাহ ধরেই সায়ন্তনী আর ইমনের ঘনিষ্ঠতা বাড়ছে। সায়ন্তনী এখনও বুঝতে পারছে না ইমন এইসব মাউসিয়াত আর ইভানকে দেখানোর জন্যই করছে। আজ সে সেজেগুজে চায়ের দোকান খুলছে। ক্লাস শেষে এক কাপ চা খাওয়ার জন্য আরাফ সায়ন্তনীর দোকানে এসেই অবাক হয়ে গেল। সায়ন্তনী কোনো পরিবেশে কেমন সাজ দিতে হয় তা জানে না, তাই এই মুহূর্তে তাকে দেখতে মোটেও ভালো লাগছে না। আশেপাশে সবাই কেমন যেন বাঁকা চোখে তার দিকে তাকাচ্ছে। আরাফ পকেট থেকে টিস্যু বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমাকে কেমন লাগছে দেখতে? তাড়াতাড়ি মুখটা মুছে ফেলো। শান্তনী অবাক হয়ে বলল, কেন? অনেক সময় নিয়ে সেজেছি। ইমনের সাথে আজকে বাহিরে ঘুরতে যাব। ও বলেছে আমাকে এসে নিয়ে যাবে।